প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। আগে ঘুষ দিতে হতো 1 লাখ টাকা, এখন দিতে হয় 5 লাখ টাকা, বললেন মির্জা ফখরুল। চট্টগ্রামে কর্ণফুলী টানেলে প্রতিদিন লোকসান 27 লাখ টাকা। এআই এর কারণে 24,000 কর্মী ছাঁটাই করছে ইন্টেল, যা মোট কর্মীর 25%। গাজায় ক্ষুধার্ত মানুষের আর্তনাদ নীরব বিশ্ব, জাতিসংঘ মহাসচিবের তীব্র নিন্দা। অন্যদিকে এখনই গাজার মানবিক বিপর্যয়ের অবসান হওয়া উচিত, বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। গাজার 1/3 মানুষ কয়েকদিন ধরে অভুক্ত, বলছে বিশ্ব খাদ্য কর্মসূচি। আগামী নির্বাচন আগের পদ্ধতিতেই হবে, জানিয়ে দিলেন সিইসি। আনোয়ার ইব্রাহিমের পদত্যাগ দাবিতে বিক্ষোভে উত্তাল মালয়েশিয়া। আরবি ইসলামিক শিক্ষা বাধ্যতামূলক ইসরায়েলি গোয়েন্দাদের। বাংলাদেশকে JF-17 যুদ্ধ বিমান কিনতে বাধা ভারতের। চট্টগ্রাম বন্দর ও আইসিডির ট্যারিফ বৃদ্ধি, ব্যয় বাড়ার শঙ্কায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। এক ব্যবসায়ীর বরাত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগে ঘুষ দিতে হতো 1 লাখ, এখন দিতে হয় 5 লাখ টাকা। শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে হোসেন জিল্লুর রহমান রচিত অর্থনীতি, শাসন ও ক্ষমতা যাপিত জীবনের আলেখ্য বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দেশে সুশাসনের অভাব, পুলিশে কোনো পরিবর্তন হয়নি, রাতারাতি সংস্কার সম্ভব নয়। এর জন্য গণতান্ত্রিক চর্চা জরুরি। জনগণের প্রতিনিধিকে সংসদে পাঠিয়েই সংস্কার করতে হবে। এ সময় ট্রাম্পের শুল্ক নীতিকেও সম্ভাব্য বিপদ হিসেবে উল্লেখ করেন তিনি। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল দিয়ে লক্ষ্যমাত্রার চেয়ে 1,94,94,366 গাড়ি কম চলেছে। 2023 সালের 29 অক্টোবর থেকে 2024 সালের 19 জুলাই পর্যন্ত টানেল পার হয়েছে 24,28,315টি গাড়ি, যেখানে লক্ষ্যমাত্রা ছিল 1,31,22,681টি, অর্থাৎ 21 মাসের লক্ষ্যের মাত্রা 18.5% গাড়ি চলেছে। প্রতিদিন টানেল থেকে আয় হয়েছে গড়ে 10,74,000 টাকা, অথচ রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় ব্যয় 37,46,000 টাকা, ফলে দৈনিক ঘাটতি প্রায় 27,46,000 টাকা। প্রকল্পের সমীক্ষা অনুযায়ী 2020 সালে চালু হলে দৈনিক 20,719টি গাড়ির চলাচলের পূর্বাভাস ছিল। বাস্তবে টানেল চালু হয় 2023 সালে। পরে পূর্বাভাস সংশোধন করে 2024 সালে 18,485 ও 2025 সালে 19,669টি গাড়ির পূর্বাভাস দেওয়া হলেও একদিনও তা অর্জিত হয়নি। গত এপ্রিলে ইন্টেল ছাঁটাই না করার কথা বললেও পরে হাজার হাজার কর্মী ছাঁটাই করে চলেছে। দ্বিতীয় প্রান্তিকের আয়ের প্রতিবেদনে কোম্পানি স্বীকার করেছে যে ছাঁটাইয়ে জনশক্তি নাটকীয়ভাবে কমবে। 2023 সালের শেষে ইন্টেলে ছিল 1,09,800 কর্মী, যার মধ্যে 99,500 ছিল কোর এমপ্লয়ি। চলতি বছর প্রায় 24,000 কর্মী ছাঁটাই করে এই সংখ্যা 75,000-এ নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে, যা মোট জনশক্তির 25% হ্রাস। এই ব্যাপক ছাঁটাই ইন্টেলের নতুন সিইও লিপ বু ট্যানের অধীনে কোম্পানিকে ঢেলে সাজানোর ইঙ্গিত দেয়, বিশেষ করে অভ্যন্তরীণ সমস্যা ও এআই দৌড়ে পিছিয়ে থাকার পর। 2025 সালের জুনে ইন্টেল স্বয়ংক্রিয় চিপ তৈরির ইউনিট বন্ধ করে এবং সিলিকন ফ্যাক্টরি বিভাগের 20% কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় মানবিক সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদাসীন মনোভাবের তীব্র সমালোচনা করে এটিকে বিশ্ব বিবেকের জন্য এক নৈতিক সংকট বলে উল্লেখ করেছেন। 25 জুলাই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বৈশ্বিক সম্মেলনে ভিডিও বার্তায় তিনি বলেন, এই নিষ্ক্রিয়তা ও সহানুভূতির অভাবের কোনো ব্যাখ্যা নেই। প্রতিটি সুযোগে আমাদের আওয়াজ তুলতে হবে। এদিকে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেইর স্টারমারও গাজার পরিস্থিতিকে মানবসৃষ্ট খাদ্য সংকট হিসেবে উল্লেখ
করে বলেন, গাজা শিশুদের দিনের পর দিন মানবিক সহায়তা না পাওয়া এবং ইসরায়েলের অসম সামরিক অভিযান উভয়ই অগ্রহণযোগ্য। তিনি বলেন, ব্রিটেনের জনগণ এসব চিত্র দেখে মানসিকভাবে অসুস্থ বোধ করছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, গাজার প্রায় 1/3 মানুষ অভুক্ত এবং 90,000 নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন। চলতি সপ্তাহে অপুষ্টিতে আরও 9 জনের মৃত্যু হয়েছে। মোট মৃত্যু সংখ্যা 122 জনে পৌঁছেছে বলে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। গাজার সরবরাহ প্রবেশ পথ নিয়ন্ত্রণে থাকা ইসরায়েল বলছে সাহায্যে কোনো বাধা নেই এবং অপুষ্টির জন্য হামাসকে দায়ী করছে। ইসরায়েলের এক নিরাপত্তা কর্মকর্তা জানান, বিমান থেকে সাহায্য বিতরণের অনুমতি শিগগিরই দেওয়া হতে পারে, যদিও সাহায্য সংস্থাগুলো এটিকে পর্যাপ্ত নয় বলে সতর্ক করেছে। জামায়াত ইসলামী ও এনসিপি সহ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তুললেও প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন স্পষ্ট করেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন আগের পদ্ধতিতেই হবে। শনিবার খুলনায় এক মতবিনিময় সভায় তিনি বলেন, সংবিধান পরিবর্তন না হলে নির্বাচনী পদ্ধতি বদলাবে না। তিনি জানান, নির্বাচনের 2 মাস আগে তফসিল ঘোষণা করা হবে, তখন সব তথ্য জানানো হবে। সিইসি আরও বলেন, সোশ্যাল মিডিয়ার ভুল তথ্য ও এআই এর অপব্যবহার আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ। একে মডার্ন যুগের মডার্ন থ্রেট হিসেবে দেখছে নির্বাচন কমিশন। মানুষের আস্থা ফেরানো ও ভোটকেন্দ্রে অংশগ্রহণ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করে তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে রাজধানী কুয়ালালামপুরে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমেছেন। তারা সরে যাও আনোয়ার স্লোগান দেন এবং সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। শনিবার সকাল থেকে শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ মার্দেকা স্কয়ারে জড়ো হন। তাদের প্লেকার্ডে আনোয়ারের পদত্যাগ ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি ছিল। বিক্ষোভ ঘিরে শহরে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ফ্রি মালয়েশিয়া টুডে ও ব্লুমবার্গ জানায়, আনোয়ার সরকারের ব্যর্থতা, বিশেষ করে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ এবং জীবনযাত্রার মান উন্নয়নে অগ্রগতি না হওয়াই এ বিক্ষোভের মূল কারণ। ইসরায়েলি সামরিক বাহিনী 2023 সালের 7 অক্টোবরের গোয়েন্দা ব্যর্থতার পর গোয়েন্দা শাখার সব সদস্যের জন্য আরবি ভাষা ও ইসলামিক স্টাডিজ প্রশিক্ষণ বাধ্যতামূলক করেছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, এই প্রশিক্ষণের লক্ষ্য গোয়েন্দাদের বিশ্লেষণাত্মক সক্ষমতা বৃদ্ধি। পরিকল্পনা অনুযায়ী 2025 সালের মধ্যে সামরিক গোয়েন্দা পরিদপ্তর আমানের 100% সদস্য ইসলামিক স্টাডিজ এবং 50% সদস্য আরবি ভাষায় প্রশিক্ষণ নেবেন। আমাদের প্রধান মেজর জেনারেল শ্লোমি বিল্ডার এই নির্দেশ দিয়েছেন। এছাড়া হুতি ও ইরাকি উপভাষা শেখাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ বিমান বাহিনীর F-7 BGI যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় পুরনো যুদ্ধবিমান ব্যবহারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে। জনগণের মধ্যে চলছে আলোচনা, কেন আধুনিক যুদ্ধবিমান আনা হচ্ছে না। চলতি বছরের জানুয়ারিতে বাংলাদেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফরে গিয়ে দেশটির বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠক করে এবং চীন পাকিস্তান যৌথভাবে তৈরি আধুনিক F-17 থান্ডার যুদ্ধবিমান কেনার আগ্রহ প্রকাশ করে। তবে এই ক্রয়ে ভারত সক্রিয়ভাবে বিরোধিতা করছে। ডিফেন্স সিকিউরিটি এশিয়ার 22 জুলাইয়ের এক প্রতিবেদনে বলা হয়, ভারত F-17কে সাধারণ সংগ্রহ নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য ঝুঁকি মনে করছে। চট্টগ্রাম বন্দর ও দেশের 19টি বেসরকারি ইনল্যান্ড কন্টেইনার ডিপো 70 থেকে 100% পর্যন্ত চার্জ বাড়ানোর প্রস্তাব দিয়েছে, যা অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পেয়েছে এবং 1 সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। বন্দরের 20 ফুট কন্টেইনার হ্যান্ডলিং চার্জ $15 থেকে $23.15, 40 ফুটের চার্জ $22.50 থেকে $34.83 করা হয়েছে। পাইলটেজ চার্জ $357 থেকে $700 ও 18,000 টন ধারণ ক্ষমতার জাহাজের প্রবেশ ফ্রি $4,362 থেকে $6,834 বাড়ানো হয়েছে। মোট 56 সেবার মধ্যে 18টি খাতে 60% বেশি, 17টিতে 20 থেকে 59% এবং 19টিতে 20% পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি হয়েছে। কেবল 2 সেবায় কমানো হয়েছে।
বেশিরভাগ চার্জ 1986 সালের পর অপরিবর্তিত ছিল। এই চার্জ বৃদ্ধির সময় রাজনৈতিক অস্থিরতা, টাকার মান হ্রাস, যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি ও বিশ্ব বাণিজ্যের অনিশ্চয়তা ব্যবসায়ীদের জন্য বড় ধাক্কা। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies, and kids wear art. Be smart.